ইনশাল্লাহ শুরু করতে পারেন ভাই। জি জি, শুরু করছি। আচ্ছা, আমার একটা কথা ছিল, আমি এক্সটেনশন গুলা জাস্ট ওখানে সেট করে রাখছি কিন্তু লগ ইন করি নাই। আচ্ছা, এটা আমি করে দিব না, আচ্ছা ক্লাস শেষে আচ্ছা। করে দিব না। আচ্ছা, তো আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ শুরু করতেছি। কিওয়ার্ড রিসার্চ এ হচ্ছে এসইওর জন্যে সবচেয়ে মোস্ট কম্পালসারি, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। আপনি যদি পারফেক্টলি একটা কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, আপনি কোনোদিন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন না এসইও করে। ইভেন আপনার এই কিওয়ার্ড রিসার্চ শুধু যে এসইওর ক্ষেত্রে তা না, এসইওর জন্য তো কিওয়ার্ড রিসার্চ মাস্ট। অনেকের যদি ইন্টেনশন থাকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ড্রপ শিপিং করবেন, বা ই কমার্স ওয়েবসাইট বানানোর পরে নিজে একটা কোম্পানি মুভ করে নিজে প্রোডাক্ট সোর্সিং করে বিজনেস করবেন, সেই ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে, সব কিছুর জন্যেই এবং সব কিছুর পেছনেই আপনার কিওয়ার্ড কাজ করে। উইদাউট কিওয়ার্ড আপনি একটা স্টেপও মুভ করতে পারবেন না সামনের দিকে। আপনার কাছে অন পেজ, অফ পেজ সব কিছু একটা টাইমে গিয়ে প্র্যাকটিস করতে 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 সহজ মনে হয়ে যাবে, করতে পারবেন। কিন্তু কিওয়ার্ড রিসার্চ যদি না বুঝেন, লজিক্যাল ফাংশনগুলো যদি না বুঝেন, অন পেজ অফ পেজে লজিক্যাল তেমন কোনো ফাংশন নাই, কিন্তু কিওয়ার্ডের মধ্যে কিছু লজিক্যাল ফাংশন আছে যেগুলা আপনার বোঝাটা খুবই বেশি দরকার। যদি এটা পারফেক্টলি বুঝতে পারেন, আপনার একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করতে 24 থেকে 48 ঘন্টার বেশি সময় লাগবে না, একবার গুগল সার্চ কনসোল যখন ওয়েবসাইট ইন্ডেক্স হয়ে যাবে তারপর। ঠিকমতো যদি একটা আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি সব কিছু মিলে যদি আপনি করতে পারেন। কিওয়ার্ড রিসার্চে যাওয়ার আগে আর কিছু বাড়তি টপিকস, আমরা যে এক্সটেনশনগুলো দিছিলাম আমি, সেই এক্সটেনশনগুলোর কিছু কাজ দেখে নিব, তারপর আমরা একটু ইয়েতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের বাকি সবগুলো যেগুলো আছে এগুলোর কাজ পরবর্তীতে জানলে হবে। প্রথম অবস্থায় যেটা একদমই জানা দরকার সেটা হচ্ছে মজ। মজ আমাদের জন্য কিভাবে হেল্প করে এবং মজ আমাদের কি 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 কাজে লাগে অ্যাকচুয়ালি, এবং আমরা এই মজটাকে কিভাবে ইউজ করব আমাদের এসইও পারপাসের কাজের জন্য। মজের লগ ইন করার পর বা মজটাকে যখন আপনারা অ্যানাবল করবেন, অ্যানাবল করার পরপরই এখানে মজের একটা, এই যে একটা লাইন চলে আসছে, এখানে একটা বার চলে আসছে। বার আপনি ভাই এটা, ডিসপ্লে দেখা যাচ্ছে না তো। সবাই কি একই সমস্যা ফেস করছেন? ল্যাগ ডিসপ্লে, করতেছে ভাই, ডিসপ্লে অনেক বড় করে আসতেছে। একই প্রবলেম কি সবাই ফেস করতেছেন? ডিসপ্লে ল্যাগ করতেছে বা দেখতে পাচ্ছেন না, না বা কথা ভাইয়া, ডিসপ্লে একসাথে যাচ্ছে না, এমন কিছু? নাম স্যার ডিসপ্লে দেখতে পাচ্ছি না এখন দেখেন, এই যে ভাইয়া, আমরা এখনো তো দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করেন, যাবে, একটু ওয়েট করেন, যাবে। আপনার নেটে মনে হয় স্পিড মনে হয় স্লো আপনার। ওকে ওকে ওকে। আচ্ছা, এই যে এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি, এই বারের মধ্যে কিছু জিনিস আছে স্পেসিফিক। এখানে একটা পেজ অ্যানালাইসিসের একটা অপশনস আছে, এখানে একটা পেন আছে, হ্যাঁ, একটা হাইলাইটার লিঙ্কস আছে, এখানে কিওয়ার্ডের পেজের একটা কেডব্লিউ লেখা, পেজ অপটিমাইজেশন নামে একটা বার আছে, এখানে আছে একটা শব্দ পিএ, যার শেষে একটা ক্যারেক্টার আছে যেখানে হচ্ছে 54, এখানে একটা বার এবং এটা এখানে লিঙ্কস দেওয়া, এর পাশে হচ্ছে ডিএ, যার একটা একটা নাম্বারিং করা আছে, এবং এটার হচ্ছে এটা, এবং স্প্যাম স্কোর নামে একটা অপশনস আছে। এটা ফ্রি ভার্সন। আপনাদেরকে গ্রামারলি যেটা দেওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি সেটার যতগুলো লিঙ্ক আমার কাছে ছিল সবগুলোর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমি কালেক্ট করে দিয়ে দিব। আর মোস্ট বারটা অলরেডি নেওয়া আছে, 1 মাসের জন্য নেওয়া আছে, 1 মাস ইউজ করেন। প্রিমিয়ামটা, ফ্রিটা না, এটা ফ্রিটা, প্রিমিয়ামটাই দিয়ে দিব। প্রিমিয়ামটা আজকে ক্লাস শেষে 100% দিয়ে দিব, টেনশন নিয়েন না। প্রিমিয়ামটা ইউজ করেন, একই ফ্যাসিলিটি বাট একটু বেশি ফ্যাসিলিটি পাবেন। মোজ দিয়ে যখন আমরা রিসার্চ করতে যাব কিছুটা কিওয়ার্ড রিসার্চ মোজ দিয়ে, তখন আমাদের ওই প্রিমিয়ামটা কাজে লাগবে। এখানে এই যে পিএ আর হচ্ছে ডিএ, এখানে একটা নাম্বারিং করা আছে, দেখেন যদি খেয়াল করেন, এখানে প্রথমে আছে পিএ। লেখাগুলো যদি বোঝা না যায় ক্লিয়ারলি আমাকে বললেন, আমি এগুলো জুম জুম করে দিব আপনাদের জন্য, সমস্যা নেই। এখানে ডিএ হচ্ছে যেই ওয়েবসাইট আছি সেটা হচ্ছে এটা হচ্ছে যে moz.com/home, এই একটা ইউআরএল আছি। এই ইউআরএল এর এইটা হচ্ছে আমাদের পেজ, এই যে পেজটা, এই পেজে আমরা আছি, এবং এই পেজের
এখন আমরা যে পেজটাতে আছি এই পেজের স্কোর পাশাপাশি হচ্ছে এই যে ডোমেন, এই ডোমেনের স্কোর আমরা এই মোজ দিয়ে দেখতে পারি। এটা আমাদের দেখার প্রয়োজন হয়। এখন স্পেসিফিক যদি আমি ডিএপি এর ফুল মিনিং হচ্ছে, এই পি এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি আর ডিএ হচ্ছে ডোমেন অথরিটি। এই পেজ অথরিটি এবং ডোমেন অথরিটিকে 100 এর উপরে মেজার করা হয়, ক্যালকুলেশনটা 100 করে ধরা হয়। এটা হচ্ছে মোজের একটা প্যারামিটার। এই ডিএপিএ হচ্ছে মোজের একটা প্যারামিটার। এই ডিএ আর পিএ মোজের জন্য দেখায়। আপনারা যখন পেইড টুলস এইচরেফ ইউজ করতে যাবেন, এইচরেফে গিয়ে সেই ডিএপিএ পাবেন না, তখন সেখানে গিয়ে যেটা পাবেন সেটা হচ্ছে ডিআর ডোমেন রেটিং আর হচ্ছে পিআর পেজ রেটিং। এইটাও সিমিলারলি 100 এর মধ্যেই মেজার করা হয়। এইচরেফ যখন আমরা দেখব, পেইড টুলস নিয়ে কাজ করব, তখন এটা দেখব। জাস্ট বলে রাখলাম যে মোজের প্যারামিটার হচ্ছে ডিএপিএ এবং এইটাই সব থেকে বেশি চলে। এই পিআর ডিআর একটা সময় চলতো, এই প্যারামিটারের কাজ চলতো এক সময়, সেটা ছিল 16-17 এদিকে বা 2014-13 এই সময়টাতে। এখন খুব বেশি একটা ডিআর পিআর এর উপর মানুষ কনসেন্ট্রেট করে না বা এই শব্দটা বেশি ইউজ করে না। এখন যারা সবচেয়ে বেশি ওয়ার্ডটা ইউজ হয় সেটা হচ্ছে ডিএ এবং পিএ, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। পেজ অথরিটি কি এবং ডোমেন অথরিটি কি? আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যে ডোমেনকে 100 মধ্যে মেজার করা হয় এবং পেজকে পিএ কে 100 মধ্যে মেজার করা হয়। এখন পিএ কি আর ডিএ কি এবং এটা কখন কিভাবে ইনক্রিজ হয়, এই জিনিসটা কিভাবে ইনক্রিজ হয় ডিআর পিআর এটা বুঝতে পারি না। জি আমি ক্লিয়ার করছি। আমাদের মোজের প্যারামিটার হচ্ছে ডিএ এবং পিএ এবং বর্তমান সময়ে এই ডিআর পিআর কে খুব বেশি একটা মিউটে যান, সবাই একটু সেলফ মিউটে যান ভাই, প্রবলেম হলে একটু নক দিয়েন, এছাড়া একটু মিউটই থাকেন। ডিআর পিআর হচ্ছে এইচরেফ এর একটা প্যারামিটার এবং পিএ ডিএ হচ্ছে মোজের প্যারামিটার। বর্তমান সময়ে এই ডিএ আর পিএটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। আমরা যেটা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে যে পিএ হচ্ছে পেজ অথরিটি, যেটাকে 100 এর মধ্যে মেজার করা হয়, আর ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, যেটাকে 100 এর মধ্যে মেজার করা হয়। এবং এদের কাউন্টিংটা 1 থেকে শুরু হয় এবং 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত যায়। যেমন এটার পিএ হচ্ছে 54 আর এটার ডিএ হচ্ছে 89। এগুলো যখন এই ওয়েবসাইট একটা ওয়েবসাইট যখন প্রথম নতুন থেকে শুরু করা হয়, তখন এর ডিএ পিএ 1 থেকে শুরু হয়, 0 থেকে কিন্তু স্টার্ট হয় না, 1 থেকে স্টার্ট হয়। কিভাবে ডিএ ইনক্রিজ হয় আর কিভাবে পিএ ইনক্রিজ হয় এবং এটা কিভাবে কাউন্ট করে, অ্যাকচুয়ালি যে ইনক্রিজিংটা কিভাবে কাউন্ট করে। আমি আগেই বলছি পিএ হচ্ছে পেজ অথরিটি। রেটিংটা কিসের উপর হয় ভাইয়া? রেটিংটা সেটাই বলছি যে রেটিংটা কিভাবে কাউন্ট হয় এবং রেটিংটা কিভাবে কিসের উপরে হয়। আমরা জানি ডোমেন, আমি একটু লিখে নিই, দাঁড়ান, সবার জন্য বুঝতে অসুবিধা হয় না তো, অনেকে আবার শর্ট ফর্মে বুঝতে গেলে আপনি বুঝবেন, দুইজন আরো বুঝবেন, আছে সবার জন্য একটা ফর্মেটে চলে যাই। আপনি এইটা হচ্ছে আমাদের একটা ডোমেন, ঠিক আছে? আমি যদি হোমটাকে কেটে দেই, জাস্ট moz.com রাখি, এটাকে বলা হয় রুট ডোমেন, জাস্ট রুট ডোমেন এটা, কারণ এটা হচ্ছে ওয়েবসাইটের মেইন ডোমেন এবং যেই ডোমেনে গেলে আপনি ডিরেক্টলি একটা ওয়েবসাইটের হোম পেজে চলে যাবেন। যেমন এটা আপনার হোম পেজ, এইখানে বিভিন্ন এখানে এটা হচ্ছে ফুটার সেকশন, এই সেকশনে অনেক লিঙ্কস আছে, এখানে কুইক লিঙ্কস আছে, এই লিঙ্কসগুলোতে ক্লিক করলে আপনি আলাদা আলাদা করে পেজে যাবেন, যেমনটা দেখায়। আবার উপরে আমি একটু যাই, এখানে উপরে দেখেন মেনু বারে কিছু মেনু আছে, এখানে প্রত্যেকটার জন্য একটা করে সাব ক্যাটাগরি করা আছে, ফাইন। এটাকে ডিরেক্টলি যখন আপনি এই একটা ডোমেন লিখে সার্চ করবেন, রাইট দ্যাট .com .net এক্সেট্রা যাই হোক, এই .com এর পরে উইদাউট স্ল্যাশ বা কিছুই লেখা নাই, জাস্ট .com এর পরে শেষ বা .net এর পরে শেষ, আর কিছু নাই, এরকম, এইটাকে বলা হয় রুট ডোমেন। তো এই রুট ডোমেনটা দেখেন এখানে একটা লক করা আছে, আমি যেখানে ক্লিক করি দেখেন এখানে লেখা আছে কানেকশন ইজ সিকিউর। যখন এটার নাম হচ্ছে ডোমেন, আমরা সবাই জানি, তারপর প্রথম থেকেই বলি। সো আমরা যখন এই একটা ডোমেন নেই, তখন এই ডোমেনটার এখানে দেখেন দুইটা ফরম্যাটে থাকে, একটা হচ্ছে HTTPS আর একটা হচ্ছে HTTP।
হচ্ছে https স্ল্যাশ আরেকটা থাকে হচ্ছে http জাস্ট। এটার মধ্যে অনেক পার্থক্যটা হচ্ছে https নামক যে ইনক্লুড করা যে ডোমেনটা থাকে, লাইক দ্যাট আমি যদি বলি যে facebook.com, সিমিলারলি এটাকে যদি আমি https এর জায়গায় যদি আমি http তে শুধুমাত্র যদি আমি কনভার্ট করি, দুইটার মধ্যে যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে এই ডোমেনের সাথে একটা SSL সার্টিফিকেট দেওয়া আছে। এই এস এর মানে হচ্ছে এই ডোমেনের সাথে একটা SSL সার্টিফিকেট আছে, আর এখানে এস নাই মানে এই সাইটের সাথে কোনো SSL সার্টিফিকেট নাই। এই ডোমেন হচ্ছে উইদাউট SSL সার্টিফিকেট। ওকে, এটার মধ্যে পার্থক্য কি? এই সাইটটা যখন একটা সাইটের রুট ডোমেনের আগে যখন এটাকে https দ্বারা মেনশন করা হয়, এই সাইটটা অনেক ট্রাস্ট এবং গুগল এটাকে ট্রাস্ট করে। এই সাইটটা সিকিউর আপনার জন্য। এই সাইটে আপনি একদম কোনো রকম কোনো ধরনের পেরেশানি ছাড়া ঢুকতে পারেন, আপনার জন্য কোনো রিস্ক নাই। এই সাইটটা অনেক সিকিউর সাইট। https ছাড়া যদি নর্মালি http থাকে, এই সাইটে আপনি লগ ইন করতে পারবেন, ঢুকতে পারবেন, সাইটটাতে ভিজিট করে আসতে পারবেন, কিন্তু সাইটটা আপনার জন্য রিস্কি। সাইটের মধ্যে প্রবলেম থাকতে পারে। যদি এই ধরনের কোনো সাইটে গিয়ে যদি আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার কোনো মাস্টার কার্ড ক্রেডিট কার্ড দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার সেখানে আপনার সবকিছু ডকুমেন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো গুগলও এখন বর্তমান ট্রেডিংয়ে এই http শুধুমাত্র যেসব ইউআরএল এর কোনো SSL সার্টিফিকেট নাই, এই ধরনের ডোমেনকে এখন আর র্যাঙ্কিং দিতে চায় না, কারণ এই সাইটগুলা সাধারণত আনসিকিউর। আর এই সাইটগুলো সিকিউর গুগলের কাছে, ইভেন সবার কাছে। যাই হোক, যেমন এই মজে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি, অ্যাকাউন্ট ওপেন করে আমি ফ্রিতে চালাচ্ছি, দ্যাটস আমার ইউজার নেম পাসওয়ার্ড। আমি যখন এটাকে টাকা দিয়ে কিনে চালাতে যাবো, তখন এখানে আমার মাস্টার কার্ড বা পেপাল যেটা দিয়ে আমি পারচেস করি না কেন, সেই পারচেসের সব ডিটেলস দিতে হবে। এখন এটা সাইট যদি হ্যাক করে নিয়ে যায়, হ্যাকার্সরা ইজিলি আমার ডকুমেন্টসগুলো পেয়ে যাচ্ছে, তারা যে কোনো কিছু করতে পারে। বাট SSL দ্বারা যখন এটাকে সিকিউর করে দেওয়া হয়, তখন এটার সিকিউরিটি একটু অন্যরকম থাকে, এবং সিকিউর যেগুলো থাকে এগুলো লক থাকে। এটা গেলো হচ্ছে একটা ডোমেনের নামের শেষে https আর http এর পার্থক্য। এখন আসি আমাদের যে এখানে যে ডোমেন যেটা ছিল, আমি এখান থেকে চলে গেছে, আমি একটা ইয়েতে ঢুকি, এটা হোম পেজে আসি, আমরা একটা ব্লগে যাই, যেমন এটা ব্লগেই যাই, আলাদা একটা পেজে যাই। যখন পেজে গেলাম, তখন কিন্তু দেখেন এখানে এই রুট ডোমেনের শেষে এই ব্লগের নামক যে একটা তাদের একটা পেজ ছিল, সেই পেজে নিয়ে আসছে এবং পেজের নামটা এখানে আসছে। এবং প্রত্যেকটা ডোমেনের সাথে এগুলা অল্টারনেটিভ ভাবে ম্যানুয়ালি, মানে অটোমেটিক্যালি যখন একটা পেজ ক্রিয়েট করা হয়, অটোমেটিক্যালি জিনিসটা চলে আসে। এখানে ডিপ এটা আসতেছে না, আচ্ছা না আসুক, আমরা এর ফাঁক দিয়ে বলে ফেলি। তো এই ডোমেন অথরিটি, পেজ অথরিটিটাকে বলি, যখন আপনি একটা স্পেসিফিক পেজে ভিজিট করবেন, বা আপনার ভিজিটররা একটা স্পেসিফিক পেজ ধরে ভিজিট করবে, ডিরেক্টলি আপনার রুট ডোমেনটাকে না। যেমন এখানে রুট ডোমেন হচ্ছে moz.com, moz.com এর একটা পিএ থাকবে, DSM থাকবে। আমি যখন moz.com-কে বাদ দিয়ে যখন তার একটা পেজে চলে আসছি, ব্লগ নামক একটা পেজে আসছি, এবং এই ডোমেনের রুট ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে একটা ব্লগ নামক কথাটা চলে আসছে, তার মানে এটা পেজে আসছি, এইটা আলাদা একটা পেজ। রুট ডোমেনে যখন আমি হোম পেজে থাকছি, হোম পেজ একটা পেজ, এবং ওই হোম পেজ বাদ দিয়ে এখানে যে মেনু আছে, মেনুর জন্য যেগুলো পেজ বানানো আছে, প্রত্যেকটা পেজ আবার আলাদা আলাদা পেজ, এবং প্রত্যেকটা পেজের জন্যে আপনার এই পিএ আলাদা হয়। একটা ওয়েবসাইটের পিএ আলাদা হতে পারে, ডোমেন অথরিটি সেম থাকে অলওয়েজ, কারণ ডোমেনটা হচ্ছে আপনার রুট ডোমেনটাকে টার্গেট করে, কেন্দ্র করে হচ্ছে ইনক্রিজ হয়, আর পিএটা, পেজ অথরিটিটা প্রত্যেকটা পেজকে ধরে ধরে ইনক্রিজ হয়। আপনার যেই পেজে যত বেশি মোবাইলে টাকা যায় তো। ওকে, তো ডিএটা হচ্ছে আপনার রুট ডোমেনটাকে ধরে হয়, আর পিএটা হচ্ছে প্রত্যেকটা পেজ ধরে ধরে আপনার ইনক্রিজ হয়। যত বেশি ভিজিটর আপনার একটা সিঙ্গেল পেজকে ধরে, যেমন এইটা ধরেন একটা পেজ, আমি এখানটা আলাদাভাবে দেখেন, এটা আমার পেজ, এই পেজে, আর সিমিলারলি আমি যদি এটাকে আরেকটা পেজ ধরি, যেটার নাম দিলাম ধরেন অ্যাবাউট, দুইটা পেজ, একই ওয়েবসাইটে দুইটা পেজ, এই দুইটা পেজের মধ্যে যখন আপনার
এইখানে ধরেন যদি এই পেজটাকে ডিরেক্টলি এই পেজটা কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক করা আছে, ফেসবুকে হোক বা আদার যে কোনো সেক্টরে লিঙ্ক করা, বা এই পেজের ইউআরএলটা ডিরেক্টলি লোকজন জানে বা লোকজনের কাছে আপনার ভিজিটররা ডিরেক্টলি এখানে আসতে পারে। আপনার ভিজিটর যত বেশি একটা পেজ ধরে হিট করে আসবে তত বেশি সেই পেজের পিএ ইনক্রিজ হবে। অর্থাৎ আপনি যদি আমি যদি বলি যে moz.com/blog, এইটার মধ্যে যদি আপনার ভিজিটর আসে 100 জন এবং এইটার মধ্যে ভিজিটর আসে 50 জন, সেক্ষেত্রে অবশ্যই এই পেজ থেকে এই উপরের 100 জনের যে ভিজিটরের যে পেজ, এই পেজের পিএ অবশ্যই বেশি থাকবে। যদি এই 50 যেখানে ভিজিটর আসছে এইটার পিএ যদি আপনার যদি এখানে 10 হয়, তাহলে অবশ্যই যেখানে 100 জন ভিজিটর আসছে তার 15 থেকে 20 হবে মিনিমাম পেজ অথরিটি। এবং পেজ অথরিটিটা ডোমেন অথরিটি থেকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ মানুষজন বা আমাদের গুগলে যখন সাইট দিয়ে থাকি, গুগলে যখন সাইট র্যাঙ্ক হয়, আমাদের রুট ডোমেন থেকে, রুট ডোমেন মিনস ডিরেক্টলি যখন আমাদের উইদাউট পেজ যখন আমাদের রুট ডোমেনটা থাকতেছে, সেটা হচ্ছে আমাদের মেইন ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন, লাইক দ্যাট, এটা মেইন ডোমেন। সো এই মেইন ডোমেনটা খুব কম পরিমাণে র্যাঙ্কিং হয়। যদি র্যাঙ্কিং না করে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা করি কি পোস্ট, পেজ, এগুলো র্যাঙ্ক করে ফেলি খুব ফাস্ট, এবং গুগলে এগুলোই ফাস্ট র্যাঙ্ক হয় রুট ডোমেন থেকে। যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যে লিখি ডগ ফুড, ডগ ফুড লিখে আমি অর্গানিক সার্চে যাই, দেখেন উইকিপিডিয়ার কিন্তু এটা হচ্ছে উইকিপিডিয়ার মেইন ডোমেন, সেটা হচ্ছে en.wikipedia.org, এতটুকু হচ্ছে উইকিপিডিয়ার রুট ডোমেন। এরপরে দেখেন ব্রেড ক্যাম্পস ইউজ করে উইকি দেন ডগ ফুড, তার একটা আলাদা একটা পেজ মেনশন করছে, ডিরেক্টলি রুট ডোমেনটা কিন্তু র্যাঙ্ক হয় নাই। এখানে আসি, দেখেন petco.com এর পরে তার আলাদা একটা পেজের র্যাঙ্ক হয়েছে, সব পেট স্টোর ক্যাটাগরি ডগ, একটা ক্যাটাগরির একটা পেজ তার র্যাঙ্কিংয়ে আছে। রুট ডোমেন হচ্ছে তার petco.com পর্যন্ত, যেটা কিন্তু র্যাঙ্কিংয়ে নাই। সো আমরা যখন গুগলে একটা কিওয়ার্ড নিয়ে যখন কাজ করি এবং সেটাকে সিও করে যখন র্যাঙ্কিং করাই, তখন রুট ডোমেনের থেকে ফার্স্ট র্যাঙ্কিং আসে হচ্ছে পেজ। দ্যাটস ওয়াই এই পেজ অথরিটি বা পিএটা হচ্ছে একটু তাড়াতাড়ি আর্লি র্যাঙ্কিং ইনক্রিজ হয়ে যায় এই ইয়েটা। যেমন এইখানে দেখেন প্রত্যেকটাই যেগুলো যতগুলো আছে প্রত্যেকটাই দেখেন রুট ডোমেন নাই, সবগুলো একটা ক্যাটাগরি বা একটা পেজ, একটা পোস্টকে ইন্ডিকেট করে। যেমন amazon.com, এটা একটা ডিরেক্টলি একটা পোস্ট, ডগ ফুড উইলনেস গেইন ফ্রি, যার ডিএ হচ্ছে এত এবং পিএ হচ্ছে এত। সো পিএটা ডিরেক্টলি যখন পেজকে হিট করে যখন ভিজিটররা যাচ্ছে, দেখেন আমার যখন ডগ ফুড লিখে সার্চ করে একটা পেজ র্যাঙ্কিং আসছে, তার মানে আমি কিন্তু রুট ডোমেনে ক্লিক করতেছি না। রুট ডোমেন মিনস আমি ডিরেক্টলি এটাকে ক্লিক করতেছি না, আমি ক্লিক যেটা করতেছি এটার সাথে আরও যেসব টেক্সট আছে সব কিছু মিলে, যেমন লাইক দ্যাট amazon.com, তারপরে ডগ ফুড, এটা হচ্ছে যেমন একটা পেজ। আমি ডিরেক্টলি amazon.com যাবো না, আমি amazon.com এর একটা পোস্টে যাচ্ছি বা প্রোডাক্টে যাচ্ছি, আমি একটা পেজে ডিরেক্টলি হিট করে চলে যাচ্ছে এখান থেকে র্যাঙ্কিংয়ের ফলে, যার কারণে ডিএটা ইনক্রিজ হয় খুব ফাস্ট। ডোমেন অথরিটিটা কখন ইনক্রিজ হয়? যখন একজন ব্যক্তি বা একজন ভিজিটর ডিরেক্টলি কোনো পেজে না গিয়ে ডিরেক্টলি আপনার রুট ডোমেন হিট করে আপনার পেজে, আপনার ওয়েবসাইটে ভিজিট করে, ডিরেক্টলি রুট ডোমেনটাকে হিট করবে, কোনো পেজে যাবে না, ডিরেক্টলি রুট ডোমেন হিট করবে, আপনার হোম পেজে চলে যাবে। লাইক দ্যাট আমি এখান থেকে যদি এটাকে ক্লিক করি অ্যামাজন, দেখাই অ্যামাজনে আসছি, কিন্তু অ্যামাজনের একটা ডগ ফুডের যে একটা ক্যাটাগরি বা একটা পেজ আছে সেই পেজে আসছে ডিরেক্টলি। আমি যদি গুগল থেকে অর্গানিক সার্চ করে একটা পেজে আসছে, এখন আমি যদি অ্যামাজনের ঠিক রুট ডোমেনটাতে আমি হিট করি, তাহলে কিন্তু আমি সিমিলারলি এই পেজে কিন্তু কখনোই যাব না, আমি ডিরেক্টলি অ্যামাজনের হোম পেজে চলে যাব। পার্থক্যটা আই থিঙ্ক সো বুঝতে পারছেন? যার কারণে এই পিএটা বেশি বাড়ে, একটু তাড়াতাড়ি বাড়ে, বেশি বাড়ে বলতে তাড়াতাড়ি ইনক্রিজ হয়, এবং ডিএটা একটু স্লোলি ইনক্রিজ হয়। কারণ রুট ডোমেন লিখে কতজনই সার্চ করে, আপনার ওয়েবসাইটের নাম সবাই মনে রাখবে এমন কথা না। আপনি অ্যামাজন অনেক পপুলার, দ্যাটস আমরা হয়তো amazon.com ডিরেক্ট লিখে রুট ডোমেনে চলে যাই। যেমন আমি এটা হোম পেজে আসছি, এটা কিন্তু আমার হোম পেজ না, এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি পেজ বা একটা পোস্ট পেজ। কোথায় গেল? যাই হোক, এটা আসুক, দুইটাই লোডিং হচ্ছে। আচ্ছা ভাইয়া, মাঝে মাঝে পেয়েছিলাম যে এই মানে কোনো টপিক সার্চ করলে
পেজের জায়গায় রুট ডোমেনটা আবার র্যাঙ্ক করছে। কোনো টপিক আপনার কথাটা বুঝি নাই, আবার একটু বলেন। মাঝে মাঝে কোনো কিওয়ার্ড সার্চ করলে জি। মানে সব ওয়েবসাইট গুলোই সব ওয়েবসাইট গুলোই পেজ, বাট কিছু এক দুইটা বোধহয় মাঝে মাঝে দেখেছিলাম যে শুধু রুট ডোমেন আসে। রুট ডোমেনটাই র্যাঙ্ক করছে। হ্যাঁ, মানে মাঝে মাঝে, বাট তারপর আমার ম্যাক্সিমাম পেজে জি, বাট ম্যাক্সিমাম পেজ র্যাঙ্কিং করে ফার্স্ট। রুট ডোমেন আসে না যে তা না, অবশ্যই আসে, কিছু আসে, অল্প পরিমাণ। একটা পেজের আপনি যদি চিন্তা করেন এভাবে যে আমার একটা ওয়েবসাইটে 10টা বা 20টা কন্টেন্ট আছে, আপনার 20টা কন্টেন্টই র্যাঙ্ক করতে হবে এমন কিছু না। 20টা কন্টেন্টের মধ্যে আপনি বড় যে 2টা কন্টেন্ট যদি গুগলে র্যাঙ্ক করতে পারেন, আপনার ফুল ওয়েবসাইট তখন র্যাঙ্কিংয়ে থাকবে। কারণ এই 2টা কন্টেন্ট থেকে আপনার কাছে যে পরিমাণ ভিজিটর আসবে এবং আপনার ওই 2টা কন্টেন্টের মধ্যে যে পরিমাণ ইন্টারনাল লিঙ্কিং আপনি করে রাখবেন, ওই ইন্টারনাল লিঙ্কিং থ্রুতেই আপনার আদার্স পেজগুলোতে, আদার্স পোস্টগুলোতে কাস্টমার এমনি চলে যাবে। ইনশাল্লাহ সামনে এই সিস্টেমগুলো দেখবো। তো এইটা দেখেন আমি একটা পেজে আছি, কোথায় গেল, হোয়াইট হয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, এই যে একটা পেজে আছি এবং এখান থেকে হচ্ছে আমি রুট ডোমেনের মধ্যে আছি, যার কারণে এবং গুগলের র্যাঙ্কিংটাও এই পেজ ভিত্তিক হয় বিধায় পেইটা বেশি খুব ফাস্ট ইনক্রিজ হয় এবং ডিএটা একটু স্লোলি ইনক্রিজ হয়। তো আই থিঙ্ক সো ডিএপি এর বিষয়টা আপনাদের ক্লিয়ার, এবং এটা আমাদের খুব বেশি লাগবে একটা রিসার্চ করতে গেলে। এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? আমি যতটা পারছি ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করছি। না ভাই, আপাতত কোনো কোশ্চেন নেই। ওকে, তো এই গেল হচ্ছে ডিএপি। মানে এমনিতে তো আমরা তো ইউটিউবে এটা সম্বন্ধে আরো বিস্তর আলোচনা আছে হয়তো, হ্যাঁ, কারণ ইউটিউবে দেখতে পেজে পারতেছি না আমরা, স্ক্রিন দেখতে পাচ্ছি না। তবে কেনই বা যাবেন ইউটিউবে? এখানে এসে যদি ইউটিউবে যেতে হয় তাহলে আর এখানে আসা কেন? দেখতে পারবেন ইনশাল্লাহ ভাই, যে ভিডিওতে রেকর্ড আছে, যেহেতু আপনার নেটে মনে হয় সমস্যা, বাকিরা তো দেখতে পাচ্ছে। ভিডিওটা একটু ক্লিয়ার করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, গেল ডিএপিএ শেষ করুন। এখানে হ্যাঁ, দেখেন কিছু লিঙ্কস আছে, সেজন্যই বললাম। এখানে যেমন 4000 লিঙ্কস, এখানে হচ্ছে 22000 লিঙ্কস। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ব্যাক লিঙ্কস। এখানে যা আছে বাস্তবেই যে সেটা এত পরিমাণে আছে সেটা সত্যি নাও হতে পারে। আমি বলবো না ডিরেক্টলি এইটা আছে। এখন এই লিঙ্কস এখানে যেটা আছে এটার কাছাকাছি আছে। আমি যদি পেজে সার্চ করি, এসরেপ বা আদার্স টুলস দিয়ে যখন সার্চ করব, কিছু কমবে কিছু বাড়বে, সিমিলার খুব অল্প পরিমাণে আসবে, বাট কিছু বাড়বে কিছু কমবে। এখন এই লিঙ্কসটা চেঞ্জিং হয়, লিঙ্কসগুলো কিসের এটাই বুঝলাম না ভাই। সেটা বলছি। এই লিঙ্কসগুলা কিসের উপরে আসে? লিঙ্কসগুলা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছি, এই লিঙ্কসগুলো হচ্ছে এই পেজের এগেনস্টে যে লিঙ্কস, না কিনা এটা যে আপনার রুট ডোমেন, যেটা এই রুট ডোমেনের জন্য এখানে লিঙ্কস না। রুট ডোমেনের জন্য হয়তো বা এর থেকে আরো বেশি লিঙ্কস আছে, কিন্তু এইখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে শুধুমাত্র এই ফুল যে ইউআরএলটা দেখতে পাচ্ছি আমরা, ফুল ইউআরএল এর এগেনস্টে কতগুলো লিঙ্ক আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এই লিঙ্কসগুলোকে বলা হয় ব্যাক লিঙ্কস। আমরা যে অফ পেজে ব্যাকলিংস কথা বলি, যে ব্যাকলিংস করবো, ব্যাকলিংস করতে হবে, এই একটা পেজের এগেনস্টে এত পরিমাণ ব্যাকলিংস আছে, 3114টা ব্যাকলিংস আছে, অর্থাৎ 3014টা অ্যাঙ্কর টেক্সট দ্বারা তার এই ডোমেনটাকে বা তার এই পেজটাকে রেফার করা হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে। এখন সেখানে যে 3014টা ওয়েবসাইট থেকে আসছে সেটা না, একটা ওয়েবসাইট থেকে 5টা 10টা লিঙ্কও আসতে পারে। কতগুলো সাইট থেকে আসছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কতগুলো অ্যাঙ্কর টেক্সট দ্বারা এই ব্যাকলিঙ্কগুলো আসছে। এখানে 3014টা যেহেতু লিঙ্ক আছে, তাহলে কিছু লিঙ্ক ডিরেক্টলি টেক্সট, কিছু লিঙ্ক আসতে পারে ইমেজ দ্বারা, ইমেজের সাথে লিঙ্ক করে দিছে হয়তো বা এই ইউআরএলটাকে, কিছু হতে পারে নর্মালি শুধু এই ইউআরএলটাকেই দিয়ে দিচ্ছে ওয়েবসাইটের মধ্যে, অনেকভাবে আসতে পারে। কিন্তু যাকে টার্গেট করতেছে ট্রিগারিং ইউআরএলটা হচ্ছে এটাই, petco.com shop post petco store category dog food। এই ইউআরএলটাকে রেফার করে টোটাল 3114টা লিঙ্ক আসছে। এটা অ্যাকুরেট না, আমি এখনো বলছি, জাস্ট আমরা একটা আইডিয়া নিচ্ছি যে কতটা লিঙ্ক হতে পারে। এখন এর থেকে কমবে, এর থেকে বাড়বে, কিছু একটা হবে, বা এর সমপরিমাণ থাকতেও পারে, তিনটার একটা হবে, বাট আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি। ইন্টারনাল লিঙ্কস কাউন্ট হয়? নো, এক্সটার্নাল ইন্টারনাল সবকিছু মিক্স, ওকে ওকে ভাই। তো এইখানে জাস্ট আমরা একটা আইডিয়া নিচ্ছি যে এখানে এত পরিমাণ লিঙ্কস আছে, আমাদের মোটামুটি একটু রিসার্চের ক্ষেত্রে একটু হেল্প করে এই এক্সটেনশনটা, দ্যাটস ইট।
আর নর্মালি একটা ওয়েবসাইটে যদি যখন ঢুকবেন তখন ওয়েবসাইটের জন্য তো উপর দিয়ে দেখাবেই আপনাকে টোটালি যে ওয়েবসাইটের ডিএপি অ্যাকচুয়ালি কত। যদি এখান থেকে হঠাৎ করে কেন চলে গেল আমি জানি না, মাঝে মাঝেই মোজ এই কাজ করে, চলে যায়, টেনশনে কিছু নেই, অটোমেটিকলি আবার চলে আসবে। এই গেল হচ্ছে মোজের কাজ, যেটা একটু বাকি ছিল দেখাই দিলাম। এখন আসে আমাদের বেসিক কিওয়ার্ডের উপরে। আমি একটু সবগুলো কেটে দিলাম এখান থেকে। ইন্ট্রোডাকশন টু কিওয়ার্ড। কিওয়ার্ডে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নেই। আপনি যা কিছু লিখে সার্চ করবেন গুগলে, যে কোনো সার্চ ইঞ্জিনে, উইদাউট নট অনলি গুগল, আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যখন কিছু সার্চ করবেন সেটাই আপনার কিওয়ার্ড। যেটা লিখে সার্চ করবেন, লাইক দ্যাট এনিথিং, আপনি যা সার্চ করেন না কেন গুগলে, সবকিছু আপনার একটা কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চটা এসইও প্রসেসের জন্য সবথেকে বেশি ভাইটাল, এই জন্যে যে এই কিওয়ার্ডগুলোকে ধরে ধরেই অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট র্যাঙ্ক হয়। এখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার পেছনে অনেকগুলো কিওয়ার্ড কাজ করে। একটু মিউটে যান প্লিজ, আমার নয়েস হচ্ছে এখান থেকে, আমার একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আপনারা আমরা অনেকে চিন্তা করি যে আমি হয়তো যে কিওয়ার্ডটাকে টার্গেট করছি এই কিওয়ার্ডটা ধরেই র্যাঙ্কিং করার ইন্টেনশন থাকে আমাদের। মাঝে মাঝে মিরাকেল ভাবে যেটা হয় যে আপনি হয়তো মেইন কিওয়ার্ড হিসেবে যদি এটা ইউজ করছেন এবং এটার সাথে যখন কন্টেন্ট লিখতে গেছেন, এই কন্টেন্ট লেখার সময় এটার সাথে আরো কিছু সাব অর্ডিনারি কিছু সাব কিওয়ার্ড ইউজ করছেন। সাব কিওয়ার্ড বলতে যে লাইক দ্যাট আপনি এভাবে লিখছেন হয়তো, বা ইউ ক্যান ফাইন্ড গুড হোটেল ইন ঢাকা or at মিরপুর, এরকম কিছু একটা লিখছেন আপনি। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটা কিনা আপনার টাইটেলে, একটা কন্টেন্টের টাইটেলে আপনি তো ফোকাস করছেন এবং এইগুলো এই ধরনের কোনো টেক্সট অথবা কন্টেন্ট লিখছেন। মজার বিষয় মিরাকেলি মাঝে মাঝে হয় আপনার ইন্টেনশন হচ্ছে আপনি এই হোটেল ইন ঢাকা লিখে সার্চ করবেন, অথচ দেখা গেল কি যে আপনি হয়তো লেখা দিচ্ছে গুড হোটেল অ্যাট মিরপুর, এই কিওয়ার্ড দিয়ে সার্চ র্যাঙ্ক হয়ে গেছে গুগল। যখন আপনি এই কিওয়ার্ড লিখে সার্চ করেন দেখা আপনার সেই পেজটা বা ওই ডোমেনটা চলে আসতেছে, আবার এটা দিয়েও হয়ে যাচ্ছে। সো কিওয়ার্ড আপনার যে শুধুমাত্র যাকে ফোকাস করবেন তাকে ফোকাস করার দিয়েই র্যাঙ্কিং আসবে, আদার্স এরপর আর কোনো কিছু দিয়ে র্যাঙ্কিং হবে না, এটা চিন্তা করার কিছু নাই। কারণ আপনি যে কন্টেন্ট লিখবেন একটা কিওয়ার্ডকে টার্গেট করে, এই কন্টেন্টের মধ্যেও কিছু কিওয়ার্ড থেকে যায়। লাইক দ্যাট আমি যদি বলি গুড হোটেল অ্যাট মিরপুর একটা কিওয়ার্ড, হোটেল অ্যাট মিরপুর ইন ঢাকা একটা কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে ফাইন্ড এ গুড হোটেল অ্যাট মিরপুর কিওয়ার্ড, ফাইন্ড এ হোটেল গুড হোটেল এটা একটা কিওয়ার্ড, মিরপুর একটা কিওয়ার্ড, ইন ঢাকা একটা কিওয়ার্ড। ইন ঢাকা তো আপনি অনেক কিছুর মধ্যে ইউজ করতে পারেন। লাইক দ্যাট আমি যদি বলি যে এসইও এক্সপার্ট ইন ঢাকা, ইন ঢাকা আছে আপনার কিওয়ার্ড, ইন ঢাকাতে হয়তো বা র্যাঙ্ক হয়ে গেল। হয় না যে তা না, হয়, অনেকভাবে হয়। সো আপনার চিন্তা করার এক্সপ্লেনেশনটা এরিয়াটা যেন বড় হয়, থিঙ্কিং এরিয়া যত বড় হবে আপনি নতুন নতুন থিংস তত জেনারেট করবেন, তত বেশি আইডিয়া আপনার ইনক্রিজ হবে। ওকে, সো এই জন্য এই কারণে আসলে অ্যাকচুয়ালি আমাদের কিওয়ার্ড রিসার্চটা প্রচুর প্রয়োজন হয়। ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ যদি বলি যে এই সমস্ত কারণ আপনি যে একটা টার্গেট করবেন এটা তো হইলই, পাশাপাশি আরো 2-4টা কিওয়ার্ড দিয়েও আপনার সেম ইউআরএল র্যাঙ্ক হয়ে যায়, এবং এটা হবেও ইনশাল্লাহ সামনে আপনাদেরও নিজেদের। আমি যদি একটু কিওয়ার্ডের টাইপস বলি যে কিওয়ার্ড অ্যাকচুয়ালি কত প্রকার, এখানে যারা মোটামুটি আগে থেকে এসে জানেন, সাজ্জাদ ভাই একটু বলেন কিওয়ার্ড কয় প্রকার, প্রধানত কয় প্রকার? কিওয়ার্ড তো লং টেল আর শর্ট টেল কিওয়ার্ড, এটাই তো দেখি, অন্য কিছু আছে? আপনি যা জানেন সেটা বলেন আর কি, আপনি কি জানেন? আমি জানি হচ্ছে লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, আর টু কাইন্ডস অফ কিওয়ার্ড। কেউ কিছু বলবেন কিওয়ার্ড সম্পর্কে, কত প্রকার? শেয়ার করতে পারেন, লজ্জার কিছু নাই, যত শেয়ার করবেন তত ভালো।
ভাই দুই প্রকার। ভাই ওই যে বল, এলএসআই আছে। কমার্শিয়াল বুঝি নাই। কমার্শিয়াল নন কমার্শিয়াল। কেজিআর কিওয়ার্ড কমার্শিয়াল আর নন। এলএসআই আচ্ছা, কমার্শিয়াল নন কমার্শিয়াল, একজন বলছে কেজিআর আর একজন লং টেল। কি আচ্ছা, হয়? আর আচ্ছা ভাই আমি একটু ভাই বলি। জি, বায়ার কিওয়ার্ড, আচ্ছা বায়ার কিওয়ার্ড আর নন বায়ার কিওয়ার্ড ক্যাটাগরি আছে মনে হয়। আচ্ছা, আর জেনারেল কিওয়ার্ড, তারপরে আমি বাইং জানতাম যে কিওয়ার্ড, টাইপ লং চার, টেল, টাইপ শর্ট চার টেল প্রকার আছে, কিওয়ার্ড। কিন্তু টাইপগুলো মনে হয় একটা টাইপ মনে আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আর কিছু বলেন, আমি শুনি। জেনারেল কিওয়ার্ড হতে পারে ভাই। জেনারেল জেনারেল কিওয়ার্ড, কিওয়ার্ড, ওকে তারপরে ইনফরমেটিভ কিওয়ার্ড, ওকে লং টেল ওকে ওকে কিওয়ার্ড, ওকে শর্ট টেল ওকে কিওয়ার্ড। ওকে। এটার মধ্যে বাইং কিওয়ার্ডও আছে। বাইং কিওয়ার্ড আছে, রাইট রাইট, গুড। যাক, কিওয়ার্ড দুই প্রকার। আমি যদি কিওয়ার্ডকে ডেফিনিশন করি, প্রধান ডেফিনেশন এই জন্য বলছি কারণ কিওয়ার্ডের আরও ডেফিনেশন আছে, আরও ভাগে ভাগ করা যায়। একদম ফাইনাল এবং মাস্টার যেই ডিফাইন যদি বলি, ডিফারেন্ট যদি বলি, সেটা দুই প্রকার, টু টাইপস। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, আর হচ্ছে কমার্স নন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। পার্থক্য কি, কোনটার কাজ কি, এবং কোনটার কিওয়ার্ড অ্যাকচুয়ালি কিরকম হয় দেখতে, কিভাবে বুঝবো কোনটা বাইং কিওয়ার্ড এবং কোনটা নন বাইং কিওয়ার্ড। প্রথমে নন বাইংটা বলি, তারপর বাইং বলবো। সচরাচর আমরা যে টাইপসের কিওয়ার্ড লিখে মোটামুটি সার্চ করি সবগুলো হচ্ছে নন বাইং কিওয়ার্ড। সহজ কথা যদি বলি, আমি কোনো কিছুর তথ্য নিতে চাচ্ছি, জাস্ট ইনফরমেশন, আমার জাস্ট একটু ইনফরমেশন লাগবে, আমি কিছু ইনফরমেশন কালেক্ট করব, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে বা কোয়েরি দিয়ে যখন আমরা সার্চ করি, সেই টাইপসের কিওয়ার্ডগুলোকে বলা হয় নন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। অর্থাৎ আপনি এমন কোনো কিওয়ার্ড ইউজ করবেন না যে কিওয়ার্ড দিয়ে আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন, আপনার ওই কিওয়ার্ডগুলোতে কোনো কিছু কিনতে যাওয়ার ইচ্ছা থাকবে না। আর বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে আপনি সাধারণত কেনার জন্য, কোনো কিছু কেনার জন্য আপনি সার্চ করবেন গুগলে, এবং আপনার যদি পছন্দ হয় আপনি কিনবেন, যদি পছন্দ না হয় সেই রিলেটেড ইনফরমেশনই আপনি হয়তো বাহির থেকে কিছু সেটা কিনে নেবেন। বাট কেনার জন্য আপনি যখন সার্চ করবেন, লাইক দ্যাট, নর্মালি কেনার জন্য যেই সার্চগুলো হয়, কিওয়ার্ডগুলো হয়, প্রত্যেকটা কিওয়ার্ড বুঝার অপশনস যেগুলো বলি, মোটামুটি আমরা গ্রামারে অনেক সময় পড়ছি WH কোশ্চেন্স, অনেকেই পড়ছে। এই টাইপসের WH কোশ্চেন বোধক কিওয়ার্ড দ্বারা সাধারণত বাইং ইন্টেন্ট কিওয়ার্ড সার্চ করা হয়। কিওয়ার্ডের প্রথমে বেস্ট নামক কথা থাকে, লাইক দ্যাট বেস্ট, হট, হাউ, ফায়ার, এই শব্দগুলা কিওয়ার্ডের আগে ইউজ করা হয়। যেমন এটা কিওয়ার্ড হতে পারে, আপনি অ্যাকচুয়ালি কেনার জন্য দোকান খুঁজছেন আপনার আশেপাশে, বা আপনার কোনো একটা জায়গা খুঁজছেন, আপনার কেনার ইন্টেনশন আছে না, তো আপনি কখনই এটা লিখে সার্চ করবেন না। যদি আপনার ইনফরমেশন জানার ইচ্ছা থাকতো, যেটা নন বাইং কিওয়ার্ড, সেই কোয়েশ্চেনটি আপনি হয়তো লিখতে পারতেন এইভাবে যে জাস্ট আপনি ইনফরমেশন জানতে চাচ্ছেন এরকম, তাহলে লিখতেন যে কম্পিউটার র্যাম প্রাইস ইন বিডি অর বাংলাদেশ, লাইক দ্যাট, এরকম ইনফরমেশন জানতে চাচ্ছেন। বাট যখন আপনি কিনতে যেতে চাচ্ছেন, তখন আপনি অবশ্যই খুঁজবেন যে বেস্ট কই পাবো, কোথায় থেকে পাবো, কিভাবে পাবো। আমার কথা কি বুঝতে পারছেন? ইন্টেনশনটা কিভাবে আসে কিওয়ার্ডের সার্চের, এটা আপনাকে এই জন্য বুঝতে হবে। এইটা বুঝার এই একটা কারণ হচ্ছে, আপনি যখন নিজে একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে যাবেন, তখন আপনার কাছে প্রথমে আসে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট কি রিলেটেড, আপনি কোনো সার্ভিস দিচ্ছেন আর ব্লগিং করছেন। যদি আপনি সার্ভিস করে দিয়ে থাকেন, সেটা সার্ভিস দেওয়া মানে আপনি কিছু প্রোডাক্ট সেল করতেছেন, আপনাকে ওই টাইপসেরই কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। আমি কি বুঝতে পারছি?
WH কোশ্চেন টাইপ কি নন বাইং কিওয়ার্ডের উপর? আপনি কিভাবে নন বাইং কিওয়ার্ড হিসেবে আপনি সাধারণত খুব বেশি পরিমাণ আপনি কিনতে গেলেই তো লিখবেন যে হোয়ার আই ক্যান ফাইন্ড ইট লাইক দ্যাট, এরকম কিছু একটা, বা হাউ ক্যান আই বাই আর হাউ ক্যান আই পারচেস। এখন কিছু কোশ্চেন আছে, যেমন আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, আপনি সেটা ঠিক করতে চাচ্ছেন, নিজে ঠিক করতে পারেন কিনা এই হিসেবে তো লিখতে পারেন যে হাউ ক্যান আই ফিক্স ইট। তারপরে যদি আপনি এটাও লিখে ইয়ে করেন হাউ ক্যান আই ফিক্স ইট, তারপর আপনাকে দেখবেন একটা সুপার গ্লু যদি লাগে, সেই সুপার গ্লুর একটা স্টোর আপনাকে দেখাই দিবে যে এই সুপার গ্লু দিয়ে আপনি কাজ করতে পারেন, এই সুপার গ্লু জায়গা থেকে পাবেন। তার বাস্তব প্রমাণ একটু লাইভ দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। ভাই অফ করেন ভাই, সুখে আছি আমরা। তখন দেখেন আমাকে ডিরেক্টলি ম্যাপ দিয়ে দিচ্ছে, আমি কোথা থেকে কিনতে পারবো। ল্যাপটপ ওয়ার্ল্ড জোন নামে একটা জায়গা আছে, আমার মিরপুর এরিয়াতে, শাহালিতে আছে, এখানে একটা আছে, যেটা কোথায় আছে যে আছে কোথাও না কোথাও আছে। এখানে আমাকে কিছু ভিডিওস দিয়ে দেওয়া হয়েছে কীভাবে এর রিলেটেড টাইপ, যেটা গুগল অ্যালগরিদম আমার এই কিওয়ার্ড দ্বারা যেটা বুঝতে পারছে। আমি যদি নর্মালি এইটা লিখে সার্চ করি, যেটা কিনা ইনফরমেশন জানতে চাচ্ছি জাস্ট এই ইস্যুতে, যেটা কিনা আমার বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না, নন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, গুগল কিন্তু আমাকে এখন এখানে খুব বেশি একটা কেনার জায়গা দেখাবে না, আমাকে ডিরেক্ট এখানে প্রাইস লিস্ট দিয়ে দিচ্ছে আমাকে, কোনটার প্রাইস কত সেটা জাস্ট আমি জানতে পারতেছি। এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে তাদের র্যামে হয়তো বা আছে, এগুলো সব ই কমার্স সাইট। বাট আমার জানা দরকার শুধু হচ্ছে এইটা যে আমার প্রাইস কত, আমি প্রাইস পেয়ে গেলাম, নিয়ে হয়তো এখান থেকে নিয়ে বা আদার্স এখান থেকে আদার্স প্রোডাক্টগুলোতে যাবো, গিয়ে হয়তো যদি সেখানে প্রাইস দেখবো, দেখে হয়তো আমি দোকান থেকে কিনে নিবো, বা আমার পছন্দ তারা যদি অনলাইনে সার্ভিস দিয়ে থাকে আমার পছন্দ হলে আমি কিনতেও পারি। বাট এটা এতটা কি বলে গুগলের কাছে এতটা বাইং ইন্টেন্ট না। কেন বাইং ইন্টেন্ট না? যদি বাইং ইন্টেন্ট হইতো তাহলে আপনাকে ডাইরেক্ট ওই আগের ম্যাপ দিত বা আপনাকে স্টোর দেখায় দিত, আপনাকে এরকম প্রাইস লিস্ট দিত না, যেটা একদম টপের পজিশন 0তেই দিয়ে দিচ্ছে। এটা কিন্তু পজিশন 0, এটাকে বলা হয় পজিশন 0, আমি প্রথম ক্লাসে বলছিলাম। তো এখানে দেখেন আপনাকে টোটালি প্রাইস দিয়ে দিছে, দ্যাটস এটা হচ্ছে নন বাইং কিওয়ার্ড। এটা হচ্ছে ইন্টেন্ট যদি আপনি চিন্তা করেন যে কিওয়ার্ডের ইন্টেন্ট কয় প্রকার হতে পারে, প্রধানত 2 প্রকার ইন্টেন্ট টাইপের, সেটা হচ্ছে একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড এবং নন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। কোনটা কোথায় ইউজ করবেন? যেটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, সেক্ষেত্রে বাইং ইন্টেন্ট যদি সেই সার্ভিস রিলেটেড যদি কোনো বাইং ইন্টেন্ট হয়, দেন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন হয় করবেন, আদারওয়াইজ আপনি নর্মালি যেভাবে করা দরকার সেভাবে করবেন। এটা হলো কিওয়ার্ডের প্রকার, 2 প্রকার, প্রধান প্রকার যেটা। এরপরে যদি আসি কিওয়ার্ডের আরো কিছু টাইপস যদি আসি, যেটা সাজ্জাদ ভাই কিছুক্ষণ আগে বললো, যে একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। শর্ট টেল বলতে কোনো কিওয়ার্ড এসইওর জগতে নাই, একটু ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। এই নামে কোনো শব্দ এসইওতে ইউজ হয় না, শর্ট টেল। লং টেল ইউজ হয়। শর্ট টেল কোনো এসইও এক্সপার্ট বা ভালো যারা বায়ার তারা ইউজ করে না শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল এই নামটা কেউ ইউজ করে না। এখন আমি যদি ওইটাও পরে আসতেছি, এখন আসি কিওয়ার্ডের বাইং ইন্টেন্ট, এর প্রধান কথা। আরো যদি কিছু টাইপস বলি, মানে ডিফারেন্ট অফ টাইপস যদি কিছু বলি, যেটা বলা ভাই 2 প্রকার, শর্ট টেল লং টেল, সেটা কি একটু, এটা 2 প্রকার না, এটা অ্যাকচুয়ালি 4 প্রকার হয়। এরপরে কেজিআরটা আলাদা সেগমেন্ট আসে, কেজিআরের কিছু আলাদা রুলস আছে, সেটা আমরা পরে দেখব। বেসিক্যালি যেই টাইপসের কিওয়ার্ড হয়, জাস্ট এটা হচ্ছে কিওয়ার্ডের ডেফিনেশন, ডিফারেন্ট টাইপ যদি হয়, হ্যাঁ, এটা জাস্ট বাইং ইন্টেনশন হিসাবে হচ্ছে কিওয়ার্ড 2 প্রকার, একটা বাইং ইন্টেন্ট, নন বাইং ইন্টেন্ট। আর যদি আমি নর্মালি যদি যে কিওয়ার্ডগুলো আসে আমাদের হাতে, সেগুলো হচ্ছে প্রথম অবস্থায় আসে হচ্ছে এই এক্সাক্ট ম্যাচ বানাতে আমি ভুলে গেছি। এক্সাক্ট বানান কিভাবে? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে অন কাইন্ড অফ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। হচ্ছে 4 প্রকার। কোনটার কাজ কি এবং কোনটা কিভাবে কাউন্ট করা হয়, আমাদের কোনটা দরকার সেটা পরে আসবো। আগে আমি তাহলে একটু যদি একটা কিওয়ার্ড ধরি, ছোট্ট একটা কিওয়ার্ড, জাস্ট ছোট্ট ধরেন আমাদের
মেইন কিওয়ার্ডটা। মেইন কিওয়ার্ডটা ধরলাম পেট ফুড, আমার মেইন কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনি এই কিওয়ার্ড, এই টাইপসের কিওয়ার্ডগুলোকে যেভাবে লিখে সার্চ করবেন ওইভাবে ওই কিওয়ার্ড ধরেই র্যাঙ্কিংয়ে পাবেন। এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এই টাইপের কিওয়ার্ডকে আপনি যেভাবে চাবেন ওইভাবেই রাখতে হবে, একে কোনো রকম কোনো ধরনের ব্রেক বা চেঞ্জ করতে পারবেন না। যেমন আমার মেইন কিওয়ার্ড যদি আমি ফোকাস করছিলাম পেট ফুড, এই পেট ফুডটাই হচ্ছে ডিরেক্টলি আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। যেভাবে বলবো বা যেভাবে আমার কিওয়ার্ড থিঙ্কিং করবো, রিসার্চ করে পাবো, ওইটাই এই মেইন কিওয়ার্ডকে ভাঙা যাবে না। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ডিরেক্ট সেম টু সেম থাকবে। ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমার এই কিওয়ার্ডটাকে আমি এই মূল যে কিওয়ার্ড, আমার যে মেইন কিওয়ার্ড যেটা, এটাকে ভাঙা যাবে না, কিন্তু এটাকে না ভেঙে এর আগে পরে ফ্রেশ ব্রড ম্যাচ, এর আরেকটা নাম আছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, সেটাও ইউজ করি। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, যাই হোক বানানটা একটু ভুল দেখে নিন আপনারা, এত কিছু বানান তো আমার মনেও থাকে না। যাই হোক ফ্রেশ ম্যাচ বা ব্রড ম্যাচ কিওয়ার্ড যেটাই বলি, এই ফ্রেশ ম্যাচ বা ব্রড ম্যাচ কিওয়ার্ডকে আপনার যে মূল কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডটাকে আপনি কোনো রকম ব্রেক না করে, কোনো রকমভাবে না ভেঙে এর আগে অথবা পরে ফ্রেশ ইউজ করে আপনি এটাকে ইনক্রিজ করতে পারেন, বড় করতে পারেন। যেমন এরকম ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডগুলোকে, যেগুলো কিনা ফ্রেশ ম্যাচ বা ব্রড ম্যাচ কিওয়ার্ড, এগুলোকে সাধারণত যখন ক্লায়েন্টকে যখন রিপোর্ট দেওয়া হয়, ক্লায়েন্ট এগুলোকে আলাদা করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি একটা কিওয়ার্ডকে আলাদা করে দেন, সেটা যারা যারা এই সম্পর্কে জানে বা কিওয়ার্ড টাইপস জানে, এটাকে ধরে নেওয়া হয় এই কিওয়ার্ডটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ কিওয়ার্ড বা ব্রড ম্যাচ কিওয়ার্ডের এগেনস্টে আছে, আন্ডারে আছে। আপনি দেখেন আগে পরে একটা ওয়ার্ড আপনি আগে ইউজ করতে পারেন, আবার পরে ইউজ করতে পারেন। আগে পরে দুই জায়গায় যে ইউজ করতে হবে সেটা কোনো কথা না, আমি দুই জায়গাতে ইউজ করে দেখাইলাম। আপনি আগে ইউজ করতে পারেন, পরে ইউজ করতে পারেন, কিন্তু আপনার এই মূল বা মেইন কিওয়ার্ডকে ভাঙতে পারবেন না। এখন লং টেল কিওয়ার্ডে যেটা আসে, লং টেল কিওয়ার্ড বা এই কিওয়ার্ডের মধ্যে আপনি আপনার মেইন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডকে ইচ্ছা মতো ভাঙতে পারবেন। অর্থাৎ এখানে আমি যেহেতু আমার এখানে ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ডের কিওয়ার্ড, তো টু ওয়ার্ডসের কিওয়ার্ডের মধ্যে আমি যদি প্রথম ওয়ার্ডকে একদম প্রথমে রাখি, পরের ওয়ার্ডটাকে একদম লাস্টে রাখি বা মাঝখানে রাখি কিওয়ার্ডের, নো প্রবলেম, আমি যেখানে খুশি রাখতে পারবো এবং রেখে ওই হিসাবেই করতে পারবো। এ হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেমন আমার মেল ছিল হচ্ছে পেট ফুড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ দ্য বেস্ট ফুড which is বা বেস্ট ফুড আই ক্যান মেক অ্যাট হোম, লাইক দ্যাট, এরকম একটা কিওয়ার্ড। আগে পিছে করা যাবে ভাইয়া, মানে আগে ফুডটা পিছে, আগে, হ্যাঁ ইচ্ছা মতো আপনি ফুল মেইন কিওয়ার্ডটাকেই ভেঙে ফেলতে পারবেন যেইভাবে খুশি। বা যেমন এরকম হতে পারে যে আমরা স্ল্যাশ দিয়ে আরেকটা করি, তাহলে ভালো হবে। বেস্ট ফুড ফর মাই পেট, হ্যাঁ হোয়াট ইজ দ্য বেস্ট ফুড ফর মাই পেট, লাইক দ্যাট। আপনার মেইন কিওয়ার্ডটাকে আপনার ইচ্ছা মতো ভাঙতে পারবেন, এবং কিওয়ার্ডগুলো অবশ্যই 3টা ওয়ার্ডের থেকে বেশি হবে। লং টেল কিওয়ার্ডগুলো যত বেশি হবে তত বেশি ভালো। আমি
কোন কিওয়ার্ড কখন সিলেক্ট করতে হবে সেটা জিজ্ঞেস করবো পরে, আগে আমি নেগেটিভ ম্যাচটা শেষ করি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা আমাদের কোনো দরকারে আসে না, এটা আমাদের কোনো দরকারে আসে না, জানার জন্য যা জেনে রাখতে পারেন। এইটা দরকার হয় যারা কিনা গুগল অ্যাডওয়ার্ডসে বা যেখানে কিনা হচ্ছে পেইড ক্যাম্পেইন রান করা যায় ওয়েবসাইটের জন্য, যে কোনো জায়গাতেই হতে পারে, যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য, লাইক দ্যাট গুগল, বিং, ইয়াহু, আপনি অ্যাডওয়ার্ডসে দেন, আপনি মাইক্রোসফটের দ্বারা হচ্ছে পেইড করা যায়, ক্যাম্পেইন করা যায়, যেখানে কিনা আপনি ক্যাম্পেইন রান করছেন। এটা সব জায়গার জন্য। আপনি ফেসবুকে ক্যাম্পেইন রান করবেন, সেই ক্ষেত্রেও নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা তখন লাগে। সো অল ওভার কথা, আপনি যখন ক্যাম্পেইন রান করতে যাবেন আপনার কোনো একটা প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটের জন্য, তখন এই নেগেটিভ ম্যাচটা কাজে লাগে। এছাড়া নর্মাল এসইওর জন্য নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড কাজে লাগে না। নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা কি টাইপের হয় এবং কিভাবে বুঝবে এটা নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড? ওকে, আপনি মনে করেন গুগলে সার্চ করছেন এরকম যে ফ্রি কোর্স, ঠিক আছে, এভাবে সার্চ করছেন এবং সার্চ করে আপনি খুঁজছেন। আমি ফ্রি কোর্স করাই না, আমি পেইড কোর্স করাই। আমি কি করলাম, আমার ওয়েবসাইট বা আমি আমার একটা ক্যাম্পেইন রান করলাম গুগল অ্যাডওয়ার্ডসের দ্বারা গুগলে, যে আপনি গুগলে এসে সার্চ করছেন এসইও ফ্রি কোর্স। আমি তো ফ্রি করাই না, আমি পেইড করাই। আপনি যখন এসে সার্চ করলেন যে এসইও ফ্রি কোর্স, আমার ওয়েবসাইটটা পাইছেন। এখন বলেন, আমি যেহেতু বিজনেস করছি, আমি যখন প্রোডাক্ট বা সার্ভিস সেল করছি, আমার তো পটেনশিয়াল কাস্টমার দরকার, লাইক দ্যাট আমার সার্ভিসটা অ্যাকচুয়ালি যার দরকার সেই যেন আমার ওয়েবসাইটটা দেখতে পায়। আপনি ফ্রিতে খুঁজছেন, আপনাকে তো আমার দরকার নেই, কারণ আপনি ফ্রিতে খুঁজছেন, আপনি আমার কাছে কোনো টাকা দিয়ে শিখতে আসবেন না। এখন আমরা যখন পেইড ক্যাম্পেইন রান করি, একটা কিওয়ার্ড যখন আমরা চুজ করি এবং এই কিওয়ার্ড দিয়ে যখন ওয়েবসাইটটাকে র্যাঙ্ক হয়, ওয়েবসাইটটা যখন গুগলে অ্যাড হিসাবে শো করে উপরে, এবং কোনো ভিজিটর যদি ওই কিওয়ার্ডে সার্চ করে আপনার সেই অ্যাড আসা ওয়েবসাইটটিতে ক্লিক করে, প্রতিটা ক্লিকে গুগল একটা পরিমাণ নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নেয়, যেটাকে বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক, যেটা কিনা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কেটে নেয়। ধরেন এই কিওয়ার্ডের জন্য আমি ধরলাম সিপিসি 0.53 লাইক দ্যাট, এরকম সিপিসি। এই পরিমাণ একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে যদি কোনো ব্যক্তি এই কিওয়ার্ড লিখে সার্চ করে এবং আমার ওয়েবসাইট পায় এবং সে যদি ওয়েবসাইটে ক্লিক করে, গুগল আমার কাছ থেকে এই একটা ক্লিকের জন্য এই পরিমাণ টাকা কেটে নিবে। একটু মিউটে গেলে ভালো হয় ভাই আমার জন্য, প্লিজ। নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা আমি একটু উদাহরণ যদি দেই, যেমন আমি একটু উদাহরণ দেই, দিয়ে দেই সিও এই দেখেন এখানে অ্যাড আসছে, এই যে এগুলো প্রত্যেকটা অ্যাড যেগুলো টাকা দিয়ে গুগলের কাছে করা। এখন এখানে ইউডেমি কিন্তু ফ্রিতে কোর্স কুপন হিসাবে আছে, কিন্তু এখন যদি এখানে ক্লিক করে গিয়ে যদি আমি দেখি যে এই যে আমি এসইও ফ্রি কোর্স থেকে সার্চ করলাম, ইউডেমির একটা কোর্স আমার সামনে চলে আসছে, এটা অ্যাড দেওয়া, অ্যাডের কোর্স, যেটাকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে সে ক্যাম্পেইন রান করেছে গুগলের কাছে। এখন আমি যদি এখানে ক্লিক করি এবং ক্লিক করে যদি আমি এই ওয়েবসাইটে গিয়ে দেখি যে এখানে টাকা লাগতেছে, কার্ড দিতে হচ্ছে, আমি এখানে কখনো এই কোর্সটা আমি নিব না, আমি এই কোর্সে এনরোল করব না। কিন্তু এই কিওয়ার্ডের সিপিসি কত দেখেন, 4.4, অর্থাৎ একটা এই কিওয়ার্ড ধরে এই যে ওয়েবসাইটটা আসছে, আমি যদি এই ওয়েবসাইটে এখন যে ক্লিক করলাম, এই ক্লিক করার কারণে এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে ওনার এই একটা রান আছে, এই অ্যাকাউন্ট থেকে $4.41 কেটে নেওয়া হয়েছে, $4.41 কেটে নেওয়া হয়েছে। এটা হয়তো আমি বাংলাদেশ থেকে ইয়ে করলাম, দ্যাটস কিছুটা কম হতে পারে, ইউনাইটেড স্টেটস এর হিসাব মতো আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমি বাংলাদেশে হয়তো কিছু কম হতে পারে, বাট এরই আশেপাশে কোনো একটা অ্যামাউন্ট গুগল অ্যাকাউন্টস এই ক্লিকটা আমি তার করে তার ওয়েবসাইটে আসলাম, এই জন্য কেটে নিছে। এখন আমি এখানে ঢোকার পরে দেখতেছি যে দেখেন ফ্রি, এটা ফ্রি, এখানে লেখা আছে ফ্রি, দেখেন সেটা কিন্তু তাহলে সে তার পটেনশিয়াল কাস্টমার পাইছে। আমি ফ্রিতে সার্চ করছি, আমি এই ওয়েবসাইট পাইছি, আমি ক্লিক করলাম, এখানে আসলাম, এটা ফ্রিতেই দেওয়া আছে, আমি এখানে এনরোল করতে পারবো এই কিওয়ার্ডটার জন্য। এসইও ট্রেনিং কোর্স, মোজের দ্বারা একটা কোর্স, যেখানে 3 ঘন্টার একটা ক্লাস
এবং এত পরিমাণ স্টুডেন্ট আছে এবং এটাকে এনরোল করতে পারবো, এর সবকিছু দেওয়া আছে এখানে। যেখানে কোনো সার্টিফিকেট আসবে জাস্ট ভিডিও কন্টেন্ট দেখতে পাবো, সব কিছু দেওয়া আছে। এখন আমি যদি এখানে যেমন পেইড কোর্স, আমি যদি এখন এখানে ক্লিক করতাম, ক্লিক করার পরে আমাকে যদি এই ফ্রিটা না দেখায়, আমাকে যদি এরকম একটা পেইড করা কোর্স দেখাইতো যেখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, আমি কিন্তু কখনোই এনরোল করবো না, কারণ আমার ইন্টেনশন টাকা না, আমার ইন্টেনশন ফ্রিতে। তাহলে আমি যেটা করব, আমি ঢুকলাম, ক্লিক করলাম, বের হয়ে চলে আসলাম, আমি ওর সাথে বের হয়ে গেলাম, তার এখান থেকে ঠিকই এই পরিমাণ সিপিসির জন্য এই পরিমাণ টাকা কেটে নিয়ে গেল, তাহলে এই ব্যক্তির লাভ কি হইল? সে তো আমি তো তার এখান থেকে প্রোডাক্ট আমি কিনি নাই বা তার এই সার্ভিস আমি নেই নাই। যার কারণে গুগলে যখন অ্যাডওয়ার্ডসে যখন অ্যাড দেওয়া হয় তখন এই নেগেটিভ ম্যাচের যে কিওয়ার্ডগুলা সেগুলাকে আলাদা করে দেওয়া হয়, গুগলকে বলে দেওয়া হয়। কিরকম ভাবে বলে দেওয়া হয় যে আমি সাপোজ পেইড কোর্স করাই, সো আমি গুগলকে এই ফ্রি কোর্সটাও তাকে দিয়ে দিব, বা সেটা ইনক্লুডে না দিয়ে এক্সক্লুড নামে একটা অপশনস আছে অ্যাডওয়ার্ডসে। আমরা এটা নেক্সট যখন আমরা সবকিছু একটা শেষের দিকে এই অপশনটা তো আমি দেখাবো আপনাদের, যখন আমরা এটা পাবো এইভাবে এক্সক্লুড নামে একটা অপশনস আছে, এবং এখানে যদি আমরা যাই ওইখানে গিয়ে আমরা লিখে দিব যে এসইও ফ্রি কোর্স, এই কিওয়ার্ডটা দিব। এক্সক্লুড অর্থ হচ্ছে কেউ যদি এই এসইও ফ্রি কোর্স লিখে সার্চ করে গুগলে, তুমি আমার ওয়েবসাইট দেখাবা না। আমরা এই টাইপসের, কারণ আমি ফ্রিতে দেখাই না, তো শুধু এই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে আমারটা তবে চলে আসবে। সো আমি কিওয়ার্ডটা গুগলকে বলে দিব, এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, তুমি আমার ওয়েবসাইট ইউজারকে দেখাবা না। গুগল ইউজারকে দেখালো না, আমার সেই পটেনশিয়াল কাস্টমারটাও আসলো, পাশাপাশি আমার অ্যামাউন্টটাও লস হলো না। এই কারণে আমাদের নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হয় এবং জানতে হয়, যখন আমরা কিনা ওই একটা ওয়েবসাইটকে প্রমোশন করার জন্য গুগলে কি বলে অ্যাড দেই। বুঝতে পারছেন নেগেটিভ ম্যাচ? এখন বলেন। জি ভাইয়া। ওকে ফাইন। মানে ভাই যেগুলাতে সার্চ করলে আমাকে পাওয়া যাবে না ওগুলো সাথে দিতে হবে। আমি যেগুলাতে চাই না, যেগুলো দিয়ে আমার আসুক, কারণ আমি নর্মাল না, কথা, পাওয়া যাবে। আপনাকে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ড দিয়ে কিছু সার্চ করে আপনাকে সে দরকার নাই, আপনি তার সামনে যাবেন না। এখন আসি নতুন একটা মজার বিষয়, যেটা নতুন আপডেট আসছে গুগলের এবং যেটা জানা অনেক দরকার, সেটা হচ্ছে সিপিসির পরিবর্তে, সিপিসি তো আছে গুগল অ্যাডওয়ার্ডসে, এর সাথে আরো একটা শব্দ আসছে, সেটা হচ্ছে সিপিএম। এটার সাথে কি আপনার পরিচিত? আপনার পরিচিত? কস্ট পার মাইল। কস্ট পার নট ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন। সিপিএম এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে একটা সময় ছিল, সাথে কিভাবে কানেক্টেড? হ্যাঁ বুঝি নাই। এম ওয়ার্ডটার সাথে কিভাবে কানেক্টেড? এটা এখন গুগল কানেক্ট করছে ইমপ্রেশনে, যে এমটাকে নিছে হয়তোবা এই কারণে। আচ্ছা যেটাই হোক, একটা সিপিসি মানে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন, 1000 পূজা। যাই হোক, এই সিপিসি মানে ছিল আপনি একটা ক্লিক করবেন, তার বিনিময়ে এই টাকাটা নিবে। গুগল এখন যে সিপিএম ট্রেন্ড নিয়ে আসছে সেটা হচ্ছে এইটা, যে আপনার এই ওয়েবসাইটকে এই কিওয়ার্ডগুলো যারা যখন 1000 পরিমাণ ভিজিট করে দেবে, ইমপ্রেশন মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর এই যে ওয়েবসাইটগুলো আসছে আমার সামনে, এই যে আমি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা ইমপ্রেশন। ক্লিক করতেছি না, আমি যে দেখতে পাচ্ছি এইটা ইমপ্রেশন। ক্লিক করার পরে এই যে পেজে চলে আসছে, ফার্স্ট পেজের মধ্যে যে আপনারটা চলে আসে, এবং ফার্স্ট পেজের মধ্যে যদি এই যে দেখতে এখানে যদি আপনার ওয়েবসাইটে চলে আসে সামহাও কোথাও, এটা একটা ইমপ্রেশন। সো এইভাবে যদি এরকম একটা কিওয়ার্ড যদি আপনার 1000 ইমপ্রেশন হয়, এইটার জন্য গুগল একটা অ্যামাউন্ট কেটে নেয়, লাইক দ্যাট, এমন কিছু নতুন ট্রেন্ডিং আসছে গুগলের অ্যাডওয়ার্ডস এর মধ্যে এখন এই দুইটা, একটা সিপিএম একটা সিপিসি। তবে আমার কাছে মনে হয় এইটার থেকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মনে হয় এই সিপিসি থেকে সিপিএমটা ভালো, তাতে ইমপ্রেশনের সাথে সাথে ক্লিকটা চলে আসে, অ্যামাউন্ট একটু কম খরচ হয়। সিপিসিতে এখন প্রচুর কম্পিটিটর চলে আসছে এবং সিপিসিতে প্রচুর পরিমাণ কম্পিটিশন, যার কারণে এখন সিপিএমটা অনেক ইউজ করে। সামনে আরো অনেক ফর্মুলা আসবে ইনশাল্লাহ। যাই হোক, কিন্তু সিপিসি বা সিপিএম সুবিধা কোনটা বেশি? এমনি আমার কাছে সিপিসি কেন দিব বা সিপিএম কেমনে দেখবেন, এটা কি কেমনে দেখবেন সেটাই বলছেন আমাকে?
বুঝিনি এই কথাটা, আবার একটু বললে ভালো হতো। না বলছি এটা সুবিধা কোনটা বেশি, সুবিধা মানে এখন সিপিসি কোন ক্ষেত্রে ইউজ এক করে আর একজনের কাছে সিপিএম টা কোন? এক একটা বেশি, একজনের কাছে এক রকম বেশি। কেন বেশি? আপনি ধরেন সিপিসিতে আপনি রেট পাচ্ছেন একটা কিওয়ার্ড, ধরেন এই কিওয়ার্ডটা, ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে আপনি যখন দিতে চাচ্ছেন, মনে করেন এটা দিয়ে ক্যাম্পেইন রান করবেন, আপনি সিপিসি দেখলেন এই কিওয়ার্ডের যে এখানে দেখতে পাচ্ছি দেখেন $4, এটা সিপিসি। আমি যদি গিয়ে সিপিএম যদি কম পাই, আমি সিপিএম যদি $1 পেয়ে যাই, আমি অবশ্যই সিপিএম দিব। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের উপরে এবং আমার কাস্টমারের উপরে, যে আমি আসলে কিরকম পটেনশিয়াল কাস্টমার চাচ্ছি এবং কিরকম এফোর্ট চাচ্ছি, আমি কতটা টাইমের মধ্যে আমি এফোর্ট চাচ্ছি। এখন আপনার যদি ইন্টেনশন এরকম থিঙ্কিং যদি করতে পারেন যে ওকে ফাইন, এটা আমি নর্মালি যদি আমি করি এবং কম্পিটিটর হচ্ছে এরকম আছে, তাতে আমি যদি পেইডও মার্কেটিং করি তাহলে আমার ফার্স্ট পেজে আসবে। এরকম ফার্স্ট পেজে যদি আসে এবং ফার্স্ট পেজে যদি সে আমার 3 নাম্বার পজিশনেও থাকে, 1000 ইমপ্রেশন হইলে পরে আমার কাছ থেকে $1 কেটে নিবে বা $1.10 কেটে নিবে। এই 1000 জনের মধ্যে কি 10 জন এই 3 নাম্বারটাকে ক্লিক করবে না? 10 জন, কি মনে হয় 10 জন ক্লিক করবে না? দশ জন যদি ক্লিক করে আপনার কেটে নিচ্ছে হচ্ছে টোটাল এই পরিমাণ। আর এখানে যদি 10 জন ক্লিক করে 53 সেন্ট করে যদি কেটে নেয়, কি পরিমাণ আপনার কাছ থেকে কেটে নিবে আপনি এখন হিসাব করে দেখেন। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে, আপনি কি টাইপের কিওয়ার্ড এবং কত দিনের মধ্যে রিফান্ড চাচ্ছেন, কি পরিমাণ বেনিফিট আপনি চাচ্ছেন, এগুলো মার্কেট রিসার্চ করে দেন আপনার ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি সিপিএম ইউজ করবেন আর সিপিসি ইউজ করবেন। আর সিপিসি তো ক্লিক করলে টাকা কাটবে, আর সিপিএম এ তো ইমপ্রেশনের উপরে টাকা কাটবে, তাই তো? এই জাস্ট এই যে আসছে, ক্লিক করে আর না করুক, এই যে পেজে চলে আসছে আমি দেখতে পারতেছি, দ্যাটস ইট, এনাফ। যাই হোক, ভাই আরেকটা কোশ্চেন ছিল ওই যে কিওয়ার্ড, হ্যাঁ বলেন। ওই যে বাইং ইন্টেড কিওয়ার্ডে যে বললেন যে ডব্লিউএস, তো আমি যদি বলি যে হোয়ার ইজ ঢাকা, তো এটা তো মানে বাইং ইন্টেড কিওয়ার্ড হইতে পারে আমি না। আমি তখন বলছি যে সব কোশ্চেন্সই আপনি হয়তো বা না সব কোশ্চেন্সই ডব্লিউএইচ আপনার বাইং ইন্টেন্ট হবে না, কিন্তু বাইং ইন্টেন্টের কিওয়ার্ড গুলোতে ম্যাক্সিমাম টাইমই আপনি ডব্লিউএইচ বেস্ট হোয়াট হাউ এইগুলো ইউজ করে কিওয়ার্ড ইউজ করা হয়। যেমন আমি দেখছি বলছিলাম একটু কিছুক্ষণ আগে বাইং ইন্টেন্ট বোঝানোর সময় যে হোয়ার আই ক্যান হোয়াট ইজ র্যাম প্রাইস, হোয়াট ইজ র্যাম প্রাইস, এটা কিন্তু বা হোয়াট ইজ র্যাম প্রাইস ইন বিডি, আমি এটা ইনফরমেশন হিসেবে ইউজ করতে চাচ্ছি, আমি কিনতে চাচ্ছি না, জাস্ট প্রাইস জানতে চাচ্ছি। আবার এখানে যদি বলি যে হোয়ার আই ক্যান বাই কম্পিউটার র্যাম, এটা বাইং হচ্ছে। ম্যাক্সিমাম বাইং ইন্টেন্ট কিওয়ার্ড ডব্লিউএইচ বেস্ট হোয়াট এরকম কোয়েশ্চেন যুক্ত, মানে এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইমেই। ওইটা যে অন্য টাইপের গুলো যেটা ওইটা যে কি বলে ব্লক টাইপের বা নন বাইং কিওয়ার্ডের মধ্যে পড়বে না সেটা না, পরে ওগুলো ইউজ করা যায়। ম্যাক্সিমাম কিওয়ার্ড ইউজ করা হয় বাইং ইন্টেন্ট যখন, তখন এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইমেই। ছিলাম ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ছিলাম কই আমরা ছিলাম হচ্ছে ওকে, ছিলাম হচ্ছে এখানে টাইপস অফ কিওয়ার্ড বুঝাইলাম, টাইপস অফ কিওয়ার্ডের সাথে সাথে ওকে কিওয়ার্ড রিসার্চের টুলস, ওকে ফ্রি এবং পেইড। আচ্ছা পেইড আমি কবে দিছি একটু দেখে নিতে দাঁড়ান, আমি পেইডটা আপনাদের কবে দিছি, কত নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস, তার মানে কিওয়ার্ড রিসার্চের 6টা ক্লাস যাবে আপনাদের, মইরা যাবেন তো 6টা ক্লাসে। কিওয়ার্ড রিসার্চের যে টুলস 3টা দিছি সেই 3টা টুলস হচ্ছে একদম সহজ, ওগুলোতে ঢুকলেই পাওয়া যায়, ঠিক আছে। আজকে যেটা দেখার একটু দেখাই দিই, দাঁড়ান আমি একটু দেখে নিই পরের ক্লাসটা কি আছে। আচ্ছা পরের ক্লাসে যেহেতু গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাচ্ছি, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা যেহেতু কালকে করবো, আসলে গুগল প্ল্যানার দেখাইতে হবে, স্ট্র্যাটেজি ফাইনাল, 1 মিনিট একটু দেখতে দেন আমাকে। ওকে ওকে ওকে, তাহলে আজকে কিওয়ার্ডগুলো একটু দেখাইতে হবে। আচ্ছা আজকে একটু যে বিষয়টা দেখবো, 6:40 বাজে, 11:30, ওকে আরেক ঘন্টা। আজকে যেটা মোটামুটি এখন যে প্রফেশন যাচ্ছে কিওয়ার্ডের, সেটা হচ্ছে যে আচ্ছা 1 মিনিট, এখানে এতক্ষণ যা বলছি সেইগুলো ছিল কিওয়ার্ড ডেফিনিশন, কিওয়ার্ড। আচ্ছা আমি যদি এই ভিডিওটা একটা পার্ট করে দেই, যেটা কিনা আপনার বেসিক এবং হচ্ছে আপনার কিওয়ার্ড যে টাইপস ছিল সেই টাইপস, এবং টোটালি কিওয়ার্ড রিসার্চ যেটা হচ্ছে, কিওয়ার্ড আইডিয়া জেনারেশন যেটা এখন থেকে আমি শুরু করতে চাচ্ছি, এটার জন্য আলাদা একটা ভিডিও করে দিব, আলাদা একটা ভিডিও নাকি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিব?